ব্যবসার সহজ পাঠ শীর্ষক আজকের এই কোর্সের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এটা দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমাদের এই কোর্সটার কোনো নাম ছিল না, তো আজকে আমরা একটা নাম পেয়েছি যে আমাদের আপকামিং একটা বই আছে ব্যবসার সহজ পাঠ। যেহেতু আমরা ব্যবসা শেখাতে যাচ্ছি, বা যতটুকু আমরা জানি এটা শেখাতে যাচ্ছি, সেই জন্য যে সহজ সরল ভাষায় আমাদের দেশীয় ভাষায় দেশীয় উদাহরণ দিয়ে আমরা এই কোর্সটা ইনশাল্লাহ সাজানোর চেষ্টা করেছি। সো আমরা ক্যামেরার দিকে তাকাবো না, আমার সামনে যেহেতু অডিয়েন্স আছে আমরা তার সাথে ইন্টারাকশন করবো মূলত। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে যে টপিকটা আমরা কভার করবো ইনশাল্লাহ, সেটি হচ্ছে চাকরি নাকি ব্যবসা। চাকরি নাকি ব্যবসা, এটা কিন্তু একদম এখনকার আধুনিক শিক্ষিত তরুণের একটা রিসেন্ট জিজ্ঞাসা। এটা যদি ব্যাক ইন 10 years ago বা 12 years ago এই কোশ্চেনটা কিন্তু ছিল না। আমরা যখন আমাদের কেরিয়ার শুরু করি বা আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এই প্রশ্নটা ছিল না যে ভাই চাকরি করবেন নাকি ব্যবসা করবেন। তখন কি প্রশ্ন ছিল যে ভাই হ্যাঁ এক্স্যাক্টলি, ভাই চাকরি করবেন নাকি বিদেশ যাবেন, বা চাকরি করলে কোন চাকরি করবেন, বিসিএস না ব্যাংকে যাবেন নাকি মাল্টি ন্যাশনাল। আমরা যেহেতু বিজনেস স্টুডেন্ট ছিলাম, আমাদের এমএনসি গুলোতে বেশিরভাগ স্টুডেন্টরা যাইতো, তখন কিন্তু কোশ্চেনটা ছিল এরকম। সো একটা আধুনিক শিক্ষিত ছেলে বাংলাদেশের প্রেক্ষাপটে অনার্স মাস্টার্স করে বা ভালো একটা জায়গা থেকে পড়াশোনা করে বিজনেসে নামবে, এটা আসলে তার কেরিয়ারের দ্রুততম চিন্তার মধ্যেও কিন্তু ছিল না। সো আলহামদুলিল্লাহ এখনো যে সিচুয়েশন অনেক বদলাই গেছে, ব্যাপারটা এরকম না, এখনো অনেক চ্যালেঞ্জেস আছে, বাট তারপরেও এখন এই অপশনটা যে ব্যবসা করব কিনা, এখন মানুষ একটু চিন্তা ভাবনা করা শুরু করছে, বা সোশ্যালি বাবা মারা অনেক কষ্ট হইলেও এটা একসেপ্ট করাটা স্টার্ট করেছে। হ্যাঁ, সো এটা একটা পজিটিভ দিক। সো এই চাকরি নাকি ব্যবসা, এটা হচ্ছে কিন্তু রিসেন্ট একটা ফেনোমেনা আমাদের বাংলাদেশি তরুণদের মধ্যে, যে চাকরি করব নাকি ব্যবসা। সো আমাদের আগে আসলে এই ইয়েটা ছিল না, এই আইডিয়াটা ছিলই না। আমরা সবাই আসলে চাকরি সেন্ট্রিক ছিলাম, কিছু বিদেশে যাইতো, আর দেশে যারা আমরা চাকরির জন্য চেষ্টা করতাম তাদের বিভিন্ন ক্যাটাগরি ছিল। কেউ বিসিএস এর জন্য ট্রাই করতাম, কেউ ব্যাংকের জন্য, কেউ এমএনসি গুলার জন্য ট্রাই করতো। সো কোশ্চেনটা ছিল আসলে ওই রকম। তো যেহেতু এটা একটা নতুন কোশ্চেন এবং এইটা আবার এই যেহেতু একটা ব্যবসায়িক রিলেটেড কোর্স, ব্যবসায়িক কোর্স গুলাতে একটা খুব আমার কাছে মনে হয় যে একটা ভুল ধারণা দেওয়ার চেষ্টা করা হয় যে আসলে ব্যবসাটাকে একদম খুবই ওভার হাইপ একটা জিনিস বানানো হয়, আর চাকরিকে বানানো হয় খুবই একটা নিচু শ্রেণীর জিনিস, যেটা এক সময় উল্টাটা ছিল। তো এখন যেহেতু এই ব্যবসায়িক কোর্স গুলাতে, এটা ব্যবসার কোর্স বিক্রি করার একটা কৌশল, যত বেশি লোক ব্যবসা করতে আগ্রহী হবে তত বেশি কোর্স বিক্রি হবে, মেন্টরশিপের ইয়া বাড়বে, চাহিদা বাড়বে। বাট এই অ্যাপ্রোচটা ভুল। কারণ একটা আল্লাহ এক এক মানুষকে এক এক ভাবে তৈরি করছে। কাউকে ব্যবসার জন্য তৈরি করেছে, কাউকে চাকরির জন্য তৈরি করেছে, এক একজন এক একটার জন্য ফিট, তাই না? এখন সবাইকেই ব্যবসায়ী হইতে হবে, আবার আগে যে ধারণা ছিল সবাইকে পড়াশোনা মানেই চাকরি করতে হবে, এই ধারণাটা ভুল। তো কেউ, কিছু লোক ব্যবসা করবে, কিছু লোক চাকরি করবে। এখন সবাই যদি চাকরিজীবী হয়, আমরা যে ব্যবসাগুলো করি এইগুলোকে আমরা চাকরিজীবী পাবো কোথায়? তো এটা হাইপোথেটিক্যালিও পসিবল না। আল্লাহ ওইভাবে সবাইকে বানান নাই। এবং আমরা যদি আমাদের প্রফিটের লাইফস্টাইলও দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু উনি চাকরি করছেন, তাই না? চাকরি করছেন, উনি বিজনেস করছেন। সো চাকরি করারও এক্সাম্পল কিন্তু আমরা প্রফিটিক লাইফস্টাইলে দেখি। সো চাকরি করাটা ইটসেলফ কোনো খারাপ কিছু না। হ্যাঁ, এখন যে জিনিসটা আমাদের দেখতে হবে বা আমাদের শিক্ষণীয় বিষয়, এবং যে জিনিসটা আজকে আমরা ইনশাল্লাহ কভার করবো, যে আসলে আমরা দুইটারই পজিটিভ নেগেটিভ দিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। এখন যার যার যেই পজিশন থেকে আসলে তাকে ডিসিশন নিতে হবে যে আসলে আমার জন্য চাকরি ভালো হবে নাকি আমার জন্য ব্যবসা ভালো হবে, তাই না? সো এটা পার্সোনাল শর্ট অ্যানালিসিস করতে হবে। শর্ট অ্যানালিসিস তো আমরা জানি যে স্ট্রেংথ, শর্ট SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেট। সো এটা ব্যবসার ক্ষেত্রেও শর্ট অ্যানালিসিস আছে, আবার ব্যক্তিগত জীবনে কিন্তু শর্ট অ্যানালিসিস আছে, যে আমার কোন জায়গায় স্ট্রেংথ আছে, আমার কোন জায়গায় উইকনেস আছে, আমি এই কাজগুলো ভালো বাট আমার এইখানে উইকনেস আছে। আমার যেমন আমি পার্সোনালি বলতে পারি আমি নেগোসিয়েশনে উইক। এখন অবশ্যই একটু স্ট্রং হয়েছে গরুর ব্যবসা করার কারণে, নেগোসিয়েশন পাওয়ার
স্কিলটা ডেভেলপ হচ্ছে, বা ধরেন একটু মানুষের সাথে হার হওয়া, যেটা একজন ব্যবসায়ী কিন্তু লাগে, চাকরি খায় দিতে হবে ওভারনাইট, ভাই কালকের থেকে আসবেন না। এই জিনিসগুলো আমি একটু, এই জায়গায় আমার উইকনেস আছে। হ্যাঁ, সো এই আরো বেশ অনেক, ডেফিনেটলি আরো অনেক উইকনেস আছে। সো এইগুলা অ্যানালিসিস, আবার স্ট্রেংথের জায়গাও আছে। হুম। সো এই জায়গাগুলো অ্যানালিসিস করে আসলে আমাকেই ডিসিশন নিতে হবে যে আমি কি চাকরির জন্য ফিট নাকি আমি ব্যবসার জন্য ফিট। তো আজকে আমরা যেই আলোচনাটা করব, যে দুইটারই আমরা পজিটিভ নেগেটিভ দিকগুলো তুলে ধরবো, যাতে আপনার হেল্প হয় আপনার শর্ট অ্যানালিসিসটা করতে। ঠিক আছে, আমরা চাকরির সুবিধা অসুবিধা গুলো আলোচনা করব, বিজনেসের সুবিধা অসুবিধা গুলো আলোচনা করব। তো আলোচনা করলে তখন আমরা কিন্তু আসলে আমাদের একটা কেরিয়ার গাইডলাইন পেতে সুবিধা হবে যে আমি আসলে কোনটার জন্য ফিট। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে ধরেন চাকরির ব্যবসার সুবিধা অসুবিধা গুলো আমরা আগে আলোচনা করব, এটা একটু ইনডেপথে যাওয়ার চেষ্টা করব। এইটা কিন্তু ভাইস ভার্সা, চাকরির যেটা ব্যবসার যেটা সুবিধা ওইটা কি চাকরির অসুবিধা, আবার ব্যবসার যেটা অসুবিধা ওইটা হচ্ছে চাকরির সুবিধা। তো একটা আলোচনা করলেই আমরা মোটামুটি অপরটা সম্বন্ধে কিন্তু একটা ভালো আইডিয়া পাবো। তো আসলে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ। যে আসলে প্রথমে ব্যবসার যে কি কি সুবিধা, তো আমি প্রথমে পয়েন্ট গুলো আমি বলে দিচ্ছি, এরপর আমরা এটা ইলাবোরেট করবো ইনশাল্লাহ। প্রথম যে সুবিধাটা হচ্ছে, আরো অনেক সুবিধা আছে, আমরা মেইন যে সুবিধাগুলা এইটা আলোচনা করব। প্রথম যে সুবিধা হচ্ছে যে ব্যবসায় স্বাধীনতা পাওয়া যায় প্রচুর, এটা আমরা ইনশাল্লাহ আসবো একটু পরে ডেসক্রিপশনে। তারপর হচ্ছে যে অনেক বেশি অর্থ কামানোর সুযোগ কিন্তু ব্যবসাতে আছে, অনেক বেশি। হ্যাঁ, তো এই সুযোগটা ব্যবসায় আছে। 3 নম্বর যেটা আছে, যে ক্রিয়েটিভিটি এক্সপোজ করার সুযোগ আছে ব্যবসায়। আমি যদি ক্রিয়েটিভ হই তাহলে ওই ক্রিয়েটিভ কাজগুলো ব্যবসার মাধ্যমে কিন্তু পাবলিকের কাছে পৌঁছানো সম্ভব। তারপরে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, 4 নম্বর যে পয়েন্টটা, যে ব্যবসার এটা একটা বড় সুবিধা। এরপর হচ্ছে লেগাসি মানে পরের জেনারেশনের মধ্যে আমার যে ব্যবসায়িক কাজের যে অভিজ্ঞতা বা অর্জন, এইটা পরের জেনারেশনের মধ্যেও কিন্তু মানে বিতরণ করার যে সুবিধা, এটা হচ্ছে লেগাসি। তারপর নেটওয়ার্ক ডেভেলপ করা, মানুষের সাথে মেশার সুযোগ, অনেক লোক আছে মিশুক প্রকৃতির খুব, তো তাদের জন্য ব্যবসাটা কিন্তু ভালো একটা ফিট। তারপর হচ্ছে ট্রাভেল করা, 7 নম্বর যে বেনিফিটটা। তারপর নিজের প্রয়োজন পূরণ করা। তো এইগুলা মোটা দাগে আসলে পয়েন্ট আউট। আমরা এখন এটা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ইনশাল্লাহ আলোচনা করবো। প্রথমেই যেটা হচ্ছে যে স্বাধীনতা, এন্ড্রু একবার একটা তার লেকচারে বলতেছিলেন যে একজন হাই ভ্যালু ম্যান হইতে গেলে প্রথম যেই ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তার স্বাধীনতা থাকতে হবে। স্বাধীনতা মানে কি, যে কোনো জায়গায় যে কোনো সময় যাওয়ার সুবিধা। এটা কি একজন মানুষ চাকরি করলে পারবে? পারবে না। অনেক অপরচুনিটি আসে যে এখনই এটা রাইট নাও করা দরকার, জীবনে এরকম আসে না অনেক অপরচুনিটি, বা রাইট নাও ওই জায়গায় যাওয়া দরকার, আমার রাজশাহী যেতে হবে, বা আমার এখন একটা বিদেশ ট্যুরে যেতে হবে। আমি যদি চাকরি করে দিলে কি হবে, এটার জন্য বহুত চিঠি চালাচালি, ছুটি দাও স্যার, আজকে এই সমস্যা, ওইখানে যাবো, হ্যাঁ অনেক ভেজাল না। সো এই স্বাধীনতাটা কিন্তু পাওয়া যায় না। সো ব্যবসাতে এই স্বাধীনতাটা আছে, আপনি যখন খুশি যেখানে খুশি যেভাবে মন চায় আপনি যেতে পারবেন। এটা একটা অনেক বড় সুবিধা। আর চাকরির আরেকটা মানে ব্যবসার বড় একটা সুবিধা কি, যে আপনি আপনার সময়ের কিন্তু আপনি মালিক। এবং চাকরির জন্য এইটা একটা অসুবিধা, আপনার সময়ের মালিক কিন্তু আপনি না। হ্যাঁ, এবং এখানে কিন্তু একটা হালাল হারামের বিষয় আছে। আপনি ব্যবসায় আজকে এখন সময় না দিয়ে ঘুমায় থাকলেন, আপনার ব্যবসার ক্ষতি হবে, কিন্তু এটা কি হারাম কিছু হবে? কিন্তু আপনার ওয়ার্কিং আওয়ারে আপনি চাকরির সময় আপনি কর্তৃপক্ষকে না জানায় বা অনুমোদন না নিয়ে অন্য একটা পার্সোনাল কাজে ব্যস্ত হলেন, এই জিনিসটা কি হালাল হবে? কারণ সে তো আপনার সময়টা কিনে নিয়েছে, তাই না? সো এই যে সময়ের যে স্বাধীনতা, এটা কিন্তু সবচেয়ে বড় একটা স্বাধীনতা, যে আপনি বিজনেস করলে সময়ের স্বাধীনতা পাবেন। কিন্তু চাকরি করলে কিন্তু আপনার সময়টা আপনার না, আপনার সময়টা কিন্তু আপনার এমপ্লয়ার আপনার কাছ থেকে কিনে নিয়েছে টাকার বিনিময়ে, এবং আপনি এগ্রিড আপন করছেন। সো ওই সময়ের মধ্যে আপনাকে তার অধীনস্থ হয়ে তার কাজ করতে হবে। এরকম আমরা তো আমাদের খুলাফায়ের 80 দিনের লাইফস্টাইল থেকে দেখি না, যে পার্সোনাল কাজে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের ঘটনা, যে পার্সোনাল উনি একটা দাপ্তরিক কাজ করতেছিলেন, ওনার কাছে একজন ভিজিটে আসছিল পার্সোনাল কথাবার্তা নিয়ে। তো উনি তখন ওই দাপ্তরিক যে ল্যাম্প যেটা ছিল ওটা কিন্তু অফ করে দিয়েছেন, দিয়ে নতুন একটা ল্যাম্প জ্বালাইছেন। তো তখন যিনি ভিজিট আসছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বলছিলেন এই ল্যাম্প জ্বালাই এটা জ্বালালেন কেন? বলে যে আমি এতক্ষণ দাপ্তরিক কাজ করতেছিলাম, সরকারি কাজ করতেছিলাম, আমি সরকারি বাইতুল মালের ল্যাম্প দিয়ে কাজ করতেছিলাম, এখন তুমি আসছো আমার সাথে পার্সোনাল কথা বলতে।
সো আমি আমার পার্সোনাল ল্যাম্পটা জ্বালাইলাম। সো এটা কিন্তু একদম একটা এক্সট্রিম এক্সাম্পল আমাদের সামনে, বা খুবই একটা আইডিয়াল একটা এক্সাম্পল যে আসলে আমরা আমাদের সময়টা বিইং এ এমপ্লয়ি কিভাবে ইউটিলাইজ করব, তাই না? যে আসলে আমার এই সময়টা তো আমার বিক্রি করে দিছি আমি আমার এমপ্লয়ের কাছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি অনুমোদন ব্যতীত অন্য কোনো কাজ আমার জন্য অ্যালাউড হবে না। সো এটা হচ্ছে চাকরির অসুবিধা, বাট এটা আবার ব্যবসার জন্য, ব্যবসায়ীদের জন্য সুবিধা যে সে তার এই ফ্রিডমটা আছে, সে যেখানে খুশি যেভাবে খুশি যখন খুশি যেতে পারবে। বাট এইটা মানে আবার এটার অপচয় করা না, এটা আমরা সামনে আসবো ইনশাআল্লাহ। তো সময় স্বাধীনতাটা কেমন? ধরেন আপনি ধরেন মর্নিং পারসন না, ধরেন সকালে ঘুম থেকে উঠতে পারেন না, তখন আপনি ধরেন একটু লেট করে অফিস করলেন, মানে আপনি ধরেন 10টা 11টায় আসলেন বা 12টায় আসলেন, আপনি কিন্তু সন্ধ্যার পরে বা রাতের বেলা কাজ করার আপনার অপশন আছে, বা উল্টাটাও হইতে পারে। আপনি ধরেন সকালবেলা ফজরের পরে কাজ শুরু করবেন, আপনি আর্লি ধরেন দুপুরবেলা যে একটু ঘুমাইলেন, আবার শরীরটা রিফ্রেশ করলেন, করে এসে আবার কাজে যোগ দিলেন। আমি যেটা করি যে আমি ধরেন সকালে আসি, একটা সময় কাজ করি, এরপর একটু টায়ার্ড লাগে, অন্য কোনো একটা কাজ করি, হ্যাঁ, বা হয়তো জিমে যাই বা কারোর সাথে মিটিং করি, করে করে ফ্রেশ হয়ে আবার একটা নতুন কাজ, বা একটু রেস্ট করি, ঘুমাই। So, এই ফ্রিডমটা কিন্তু একজন ব্যবসায়ীর আছে, বাট একজন চাকরিজীবী ধরেন, এই যে আমার খারাপ লাগতো, আমি যখন চাকরি করতাম ধরেন সকাল 9টায় অফিসে ঢুকতাম, বিকাল 5টা 6টা পর্যন্ত থাকাই লাগবে, কাজ থাকুক আর না থাকুক। এখন ধরেন আমি আলহামদুলিল্লাহ আমার অন্যদের চেয়ে কাজের স্পিড খুব ভালো ছিল, আমি আমার যে কাজগুলো আছে 3-4 ঘন্টায় শেষ করে, কিন্তু আমি বের হওয়ার সুযোগ নাই যে আপনি কাজ শেষ হয়েছে একটার সময় বের হবেন, এটা সুযোগ নাই, অফিস ডিসিপ্লিনের খেলা। আপনি সহজ কাজ যাবেন আবার, বা একটু দেরিতে আসবেন, আজকে একটা বাসায় প্রবলেম, এইটার জন্য আবার ছুটি নিতে হবে, বসের কটু কথা শুনতে হবে। তো এই যে আপনার ফ্রিডমের ঘাটতি চাকরিতে, এই ব্যবসায় এই সুবিধাটা আছে, আপনি আপনার সময়টাকে আপনার নিজের মতো করে অ্যাসাইন করতে পারবেন। তো তার মানে এইটা না যে আপনি টাইরে নেড়ে করে বেড়াবেন। হ্যাঁ, আপনার স্বাধীনতা মানে হচ্ছে এই জায়গায় একটা ক্যাচ, যে আপনার এই স্বাধীনতাটা কিন্তু সবার জন্য ভালো না। যেই লোকগুলা সেলফ ডিসিপ্লিন, যার পার্সোনাল ডিসিপ্লিন ভালো, তাদের আসলে এই স্বাধীনতা কিন্তু বড় একটা একটা আমানত, বা বড় একটা ধরেন কি বলবো নিয়ামত, তো অবশ্যই, প্লাস এইটা কিন্তু একটা রেসপন্সিবিলিটি বিরাট। এই রেসপন্সিবিলিটি কিন্তু সবার নেওয়ার ক্ষমতা নাই। সো যার সেলফ ডিসিপ্লিনটা ভালো, তাদের এই জায়গাটায় আসা উচিত। ধরেন নাহলে এই স্বাধীনতাটা পাইলে অনেকেই দেখছে আমাদের ব্যবসায়ীদের মধ্যে ধরেন ঠিকভাবে প্রোডাক্টিভ কাজ করতে পারে না, এই স্বাধীনতাটা ম্যাল প্র্যাকটিস করে, দেখা গেছে এইখানে ওইখানে ঘুরে বেড়াইতেছে, সময় মতো অফিস আসতেছে না। সো এইটা একটা বড় ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু স্বাধীনতাটার সঠিক যদি ইউটিলাইজেশন করতে পারি, দেন আসলে আমাদের ব্যবসায় আসা উচিত। ঠিক আছে, সো স্বাধীনতা মানে এটা না যে আমি যখন খুশি যেভাবে খুশি আসবো। এরপর সেকেন্ড যে পয়েন্টটা যদি আমরা আসি, যে অনেক বেশি টাকা কামানোর সুযোগ। আপনি একটা চাকরিতে কিন্তু আপনি যত ভালো কেরিয়ারই হোক, আপনার ইনকাম কিন্তু নির্দিষ্ট, আপনি কিন্তু অনেক বেশি টাকা, যে এরকম কোটিপতি বিলিয়নার এরকম হওয়ার কিন্তু সুযোগ আছে। একজন বাংলাদেশের যদি সবচেয়ে ভালো সিইও বলি, বা ভালো স্যালারি হোল্ড করে, এরকম কারো বেতন কত হইতে পারে, ধরেন 8 লাখ 10 লাখ 15 লাখ ম্যাক্সিমাম, এর বেশি তো সম্ভব না। বাট একজন ব্যবসায়ী, আপনি কি 1 কোটি টাকা মাসে ইনকাম করতে পারবেন? 10 কোটি টাকা পারবেন চাকরি করে? কিন্তু একজন ব্যবসার কিন্তু সম্ভব। সো অনেক বেশি টাকা ইনকাম করার জন্য আসলে ব্যবসা ছাড়া কোনো উপায় নেই। এখন টাকাটা ইনকাম করাটাকে বাংলাদেশে বা অনেক পৃথিবীর অনেক ম্যাক্সিমাম জায়গায় আসলে নেগেটিভলি দেখা হয়। সো টাকা ইনকাম করা খারাপ কিছু না, টাকা কিভাবে ইনকাম করতেছেন এবং কিভাবে খরচ করতেছেন, এইটা হচ্ছে ইস্যু। এটা যদি ভালো থাকে, তাহলে আপনার আসলে টাকা ইনকামে দোষের কিছু নাই। সো আপনি অনেক বেশি ইনকাম করা আসলে চাকরি ব্যবসা ছাড়া সম্ভব না। এবং আপনি চাকরিতে যত টাকাই ইনকাম করেন, দেখবেন যে আপনার তো ফিক্সড ইনকাম, আপনি আপনার লাইফস্টাইলটাকে কিন্তু ওইভাবে সাজায় ফেলবেন। আমি যখন ধরেন আমরা এন্ট্রি লেভেল জব করতাম, ওই সময় আমাদের কিছু ফ্রেন্ড এমএনসি তে ছিল, মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলোতে অনেক ভালো স্যালারি ড্র করতো, আমার হয়তো 5 গুণ বেশি স্যালারি পাচ্ছে তারা, কিন্তু মাস শেষে এসে বলে দোস্ত টাকা থাকে না। কারণ আমি হয়তো বাসে যাচ্ছি আর সে হইলো উবারে যাইতেছে, বা তার একটা প্রাইভেট কার আছে, ওইটার মেনটেন্যান্স খরচ আছে। আমি একটা শার্ট পরতেছি হয়তো 400-500 টাকায়, সে হয়তো 5,000 টাকার একটা শার্ট পরতেছে। সো লাইফস্টাইলটা কিন্তু মানুষ তার ইনকাম অনুযায়ী সাজায় রাখে। আলটিমেটলি যে 1 লাখ টাকা বেতন পায়, তারও দেখবেন যে মাস শেষে টানাটানি, আবার যে 10,000-15,000 টাকা বেতন পায়, তারও টানাটানি। সো এই যে ফিনান্সিয়াল ফ্রিডম আমরা যে বলি, বা অ্যাবান্ডেন্স, ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স, এটা আসলে ব্যবসা ছাড়া সম্ভব না। হুম।
তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারো যদি অনেক বেশি টাকা ইনকাম করার ইচ্ছা থাকে বা দম থাকে, তাহলে আসলে ব্যবসার কোনো অল্টারনেটিভ নাই। থার্ড যে পয়েন্ট হচ্ছে ক্রিয়েটিভিটি। আমরা এই ব্যবসাকে বলে না শিল্পপতি, বলে না শিল্প, বলে না। আর ব্যবসায়ীদের আগে তো বলতো যে বাংলা শিল্পপতি। হ্যাঁ, তো কেন বলতো শিল্প? শিল্প তো আমরা জানি আর্টস অ্যান্ড কালচার এরকম ব্যাপার। তো ব্যবসাটাও আগে একটা সময় ছিল প্রোডাকশন বেস ছিল ব্যবসাটা বেশিরভাগ, বা যারা প্রোডাকশন বেস বলতো ব্যবসা করতো তাদেরকে শিল্পপতি বলতো। তো ব্যবসা তো একটা ক্রিয়েটিভ কাজ, তাই না? আপনি একটা প্রোডাক্ট বানাচ্ছেন, একটা মাউস বানাচ্ছেন, একটা টিস্যু ব্যাগ বানাচ্ছেন, স্ক্রিন প্রিন্ট করতেছেন। আমরা এই যে ব্যাগে স্ক্রিন প্রিন্ট করি, এটা তো একটা স্ক্রিন প্রিন্টটা আসছে কিন্তু এই যে চারুকলা থেকে। ওই যে পেইন্টিং এর একটা মাধ্যম হচ্ছে স্ক্রিন প্রিন্ট, ওইটা পরে কমার্শিয়ালি ইউজ হওয়া শুরু হয়েছে আর কি। সো আমরা ওই কাজটা করি, এটা খুব জোস লাগে। একটা ধরেন জিরো থেকে একটা জিনিস আপনি প্রিন্ট করতেছেন, ওইটা আবার ওইটা রিসেল ভ্যালু আছে, মানুষজন ওইটা ওই ব্যাগটা হাতে নিয়ে ঘুরে বেড়াইতেছে। এটা একটা ভালো লাগার জায়গা। কিন্তু আপনি ধরেন ক্রিয়েটিভ, আপনি আর্ট টার্ট পারেন, অনেকে দেখবেন যে বাসায় হ্যান্ড পেইন্টের জিনিসপত্র আর্ট করে, শাড়ি বানায়, পাঞ্জাবি বানায়, এগুলো আবার বিক্রি করতেছে। তো এই যে ক্রিয়েটিভিটি ব্যাপারটা, এটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারেন। আর চাকরিতে আসলে ক্রিয়েটিভিটিটা ইমপ্লিমেন্ট করার স্কোপটা বেশ কম, কারণ ওইখানে একটা আপনাকে সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হবে। আপনি চাইলেও অনেক বেশি ক্রিয়েটিভ হইতে পারবেন না, বা ক্রিয়েটিভ জিনিসগুলোকে ওইভাবে কাজে লাগাইতে পারবেন না। আর এখন যেহেতু অনলাইনের যুগ, আমাদের ক্রিয়েটিভ কাজগুলোকে কিন্তু একটা ভ্যালু পাওয়ার সুযোগ হয়েছে, তাই না? আগে একটা সময় আমাদের মা খালারা বাসায় বৈশা ওই যে হাতে ফুল তুলতো, তাই না? সুই সুতা দিয়ে আমরা দেখছিলাম ছোটবেলায়। তো এখন আর ওইটা কিন্তু নাই। এখন আবার এটা রিগেন করছে কিভাবে, এটা একটা কমার্শিয়াল ভ্যালু ক্রিয়েট হয়েছে। আমাদের মা খালারা ওই ফুলের কাজগুলো কিন্তু বাসাতেই শুধু ইউজ করতো, তাই না? ওটা বিক্রি করার কোনো টেন্ডেন্সিও তাদের ছিল না, ওই সুযোগটাও ছিল না। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু ওই সুযোগটা আসছে। এখন যে কেউ কোনো ক্রিয়েটিভ মানুষ, বা আপনি ধরে নিবেন বনসাই করতে পারেন, বনসাই কিন্তু বিক্রি হয় অনেক ভালো ভালো দামে। তারপরে এই যে বিভিন্ন হ্যান্ড পেইন্ট গুলা, অনেক কিছু সেল হয়। ইভেন আমার ওয়াইফ দেখলাম সে একটা হ্যান্ড পেইন্টের কোর্সে ভর্তি হয়েছে। তো যে কোর্সটা করাচ্ছে সে হচ্ছে ফ্রি করাচ্ছে। তা আমি তো ব্যবসায়ী মানুষ, আমার তো শিং খারাপ হয়ে গেছে, ফ্রি কেন? পরে আমার ওয়াইফই বলতেছে ওরা হচ্ছে যে ইয়া বিক্রি করে, ওই যে সেট বিক্রি করে, হ্যান্ড পেইন্টের জন্য যে টুল গুলা লাগবে ওইটা সেল করে। আমি বললাম জোস একটা মার্কেটিং টেকনিক, যে ওরা ফ্রি শিখাচ্ছে, বাট যে টুল গুলা লাগবে ওইটা তুমি আমার কাছ থেকে কিনে নাও। মানে ওরা হচ্ছে যে ওই টুলস গুলা সেল করতেছে, যে তুলি, রং টং, এই জিনিসগুলা। তো এই যে দেখেন ক্রিয়েটিভ কাজ, আপনি ক্রিয়েটিভ হইলে কিন্তু আপনার এখন আপনার ফিনান্সিয়াল একটা গেইন হওয়ার কিন্তু চান্সেস আছে। এই যে আমাদের কেক নিয়ে কত মাতামাতি, হ্যাঁ হ্যাঁ, পুডিং, কেক, এগুলো কিন্তু আগে আমাদের মা খালারা এরা এক্স্যাক্টলি আগে একটা শখে বানাইতো, ফ্যামিলি নিডের জন্য বানাইতো। এখন কিন্তু এটা একটা কমার্শিয়াল ভ্যালু আসছে, ঠিক আছে? যে আমি কেক বানাচ্ছি, আমি ভালো পুডিং বানাইতে পারি, আমি একটা ভালো পিঠা বানাইতে পারি, এটা কিন্তু এখন একটা রিসেল ভ্যালু আসছে, তাই না? সো এটা একটা বড় সুবিধা, যে আপনি যদি ক্রিয়েটিভ হন সেক্ষেত্রে ব্যবসার মাধ্যমে আপনি আপনার ক্রিয়েটিভিটিটাকে এক্সপোজ করতে পারবেন অনেক বেশি সংখ্যক মানুষের কাছে, এবং আপনি এটা কিন্তু ফিনান্সিয়াল বেনিফিট পাবেন। এরপর হচ্ছে যে 4 নাম্বার ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, যেটা আমরা একটু আগে স্বাধীনতার এই পোর্শনটাতে কিন্তু আলোচনা করতেছিলাম, যে আপনি যদি আসলে এই চাকরিতে আপনার এই স্বাধীনতাটা নাই, ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ারের, আপনাকে কিন্তু 10টায় যেতেই হবে, 6টার আগে আপনি বের হইতে পারবেন, আমরা যতই কাজ শেষ হোক, তাই না? বা আপনার আপনি ইভেন অনেক অফিস আছে, বিশেষ করে সরকারি অফিস গুলায়, আপনি 10টার আগে যদি যান, 8টার সময় গেলেন, ওটাকে কিন্তু নেগেটিভলি দেখা হয়। বা সন্ধ্যার পরে থাকেন, কিরে ওই এখানে অফিসে থাকে, নিশ্চয়ই কোনো গোপন কাজ করে, বা হয়তো 2 নাম্বারই কাজ করে। হ্যাঁ, এটাকে আবার নেগেটিভলি দেখা হয় অনেক জায়গায়। আপনি আসছেন যে আজকে আমার একটু সকালে ফ্রি আছি, 8টার দিকে আগে আগে গেলাম, যে একটু অফিসে কাজ টাজ করে বের হয়ে যাবো তাড়াতাড়ি। এটা এই সুযোগ কি আছে? খুব কম অফিসে আছে এই সুযোগ। তো এবং অনেক অফিসে তো নেগেটিভলি দেখা হয়। আমি একবার চিটাং থেকে আসতেছে, আমার অফিস তো মতিঝিলে ছিল, তো আইসা সকালবেলা নামছি, অফিসে গেলাম যে একটু ফ্রেশ হয়ে একটু ঘুমাবো, পরে দেখি এটা নিয়ে কানা ঘষে আছে। স্যার তো আসছে সেই ফজরের পরে, এবং অনেক কলিগ দেখা যায় কাজ শেষ করতে পারে না, সন্ধ্যার পরে থাকে, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়, গসিপ হয়, যে উনি রাতের বেলা ফাইল নিয়ে
বিভিন্ন জনের ফাইল দেখে, এটা করে ওইটা করে। হ্যাঁ, ওই লোক আসলে দুষ্ট ছিল, বাট তারপর উনি তো কাজ করতেছে কিন্তু ওইটা নিয়ে নেগেটিভলি দেখায়। সো এই যে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার ইস্যুটা, এটা কিন্তু আপনি চাকরিতে পাবেন না, যেটা ব্যবসায় আপনার এই সুযোগটা আছে। আপনি যদি ফজরের পর উঠে কাজ শুরু করতে চান, শুরু করতে পারবেন, আর্লি কাজ শেষ করে যে একটু রেস্ট করতে পারবেন, ফ্যামিলির সাথে সময় দিতে পারবেন, বা ধরেন অনেক বেশি লং আওয়ার কাজ করতে পারবেন, রাত 10টা 11টা 12টা 1টা পর্যন্ত কাজ করতে পারবেন। এই ফ্লেক্সিবিলিটিটা আছে। আমরা প্রায় এখানে 2টা 3টা পর্যন্ত কাজ করি মাঝে মধ্যে, যে আমাদের একটা মাঝখানে শিপমেন্ট ছিল ব্যাগের, তখন রাত 1টা 2টা পর্যন্ত কাজ করছি সবাই মিলে। তো এই ফ্লেক্সিবিলিটি, আবার ধরেন দিনের বেলা রেস্ট করছি। হ্যাঁ, তো এই ফ্লেক্সিবিলিটিটা আপনি বিজনেসে পাবেন, যেটা কিন্তু চাকরিতে পাওয়া সম্ভব না। ফিফথ যে পয়েন্টটা, সেটা হচ্ছে লেগাসি। লেগাসিটা খুব ইম্পর্টেন্ট। আপনি একজন ধরেন আপনার বাবা সচিব, বা খুব ভালো কর্পোরেটে একদম সিইও ছিল, নাম করা সিইও। আপনার যদি আপনার বাবা নেপোটিজম না করে, তাহলে কি আপনার ওই বাপের সচিব হওয়া দিয়ে আপনি আপনার কেরিয়ারে কোনো বেনিফিট পাবেন? পাবেন না। আপনাকে কিন্তু জিরো থেকে শুরু করতে হবে। বা বাবা যদি বেনিফিট দেয়ও, ধরেন আপনাকে কোনো একটা প্রতিষ্ঠানে ঢুকাই দিল লবিং করে, নেপোটিজম করে, কিন্তু আপনাকে কিন্তু ওইখানে ওই জিরো থেকে শুরু করতে হবে, স্ক্র্যাচ থেকে, তাই না? আপনার বাপ সচিব, তার এই অভিজ্ঞতা বা এই যে কর্মজীবনের এত সময় সে দিয়েছে, এইটা দিয়ে কিন্তু কোনো লাভ নাই তার সন্তানের। বাট একটা ধরেন পানের দোকানদার, সে 40 বছর ধরে একটা ব্যবসা করছে, একটা নেটওয়ার্ক ডেভেলপ করছে, সাপ্লাই ডেভেলপ করছে, কাস্টমার ডেভেলপ করছে, ওই যে জায়গাটা সেটা সে নিজে নামে রেজিস্ট্রেশন করা, বা ইভেন ট্রেড লাইসেন্সটা, একটা পুরাতন ট্রেড লাইসেন্স কিন্তু অনেক ভ্যালু। হ্যাঁ, ধরেন 20 বছর 30 বছর একটা পুরাতন ট্রেড লাইসেন্স, এটা দিয়ে আপনি অনেক জায়গায় অনেক ভালো ইয়া পাবেন, দাম পাবেন, ব্যাংকে দাম পাবেন। হুম। তো এই যে একটা লেগাসি, তার যে পান বিক্রেতার সন্তান, সে কিন্তু এই বাপের যে পুরা 30 বছর 40 বছরের কেরিয়ার, এইটা থেকে কিন্তু সে শুরু করবে, তাই না? কিন্তু একটা চাকরিজীবীর সন্তান, চাকরিজীবী কিন্তু তার সন্তানকে এই বেনিফিটটা দিয়ে যেতে পারবে না। একটা ব্যবসায়ীর পেছনের জন্যই সম্ভব। এবং মোস্ট লাইকলি বেশিরভাগ ক্ষেত্রে যদি সন্তান ভালো হয়, তাহলে বাবার ব্যবসাকে তারা নেক্সট লেভেলে কিন্তু নিয়ে যায়। সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনে দেখবেন যে ওই ছেলে হয়তো হার্ভার্ডে পড়ছে, অক্সফোর্ডে পড়ছে, বিবিএমএ করে এসে বাবার ব্যবসায় হাল ধরেছে। অনেক ব্যবসা দেন, এখন আমরা কেয়া কসমেটিক্স এর আবার একটু রিভাইভ দেখতেছি, তারা অ্যাড ট্যাড দিচ্ছে। বা লিলিরও দেখলাম যে ওরা বেশ, হয়তো সেকেন্ড জেনারেশন এসে হয়তো হাল ধরছে। আবার উল্টা কেসও আছে, বাবার ব্যবসা পরবর্তী জেনারেশনেরা মদ নিয়ে মানুষ দিয়ে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেকেই করছে। বাট আপনার তো এই সুযোগটা আছে, আপনি আপনার যে ব্যবসায়িক যে অভিজ্ঞতাটা, এটা আপনার পরবর্তী জেনারেশনকে কিন্তু আপনি দিয়ে যেতে পারবেন। এটা কিন্তু একজন ব্যবসায়ীর পক্ষে, চাকরিজীবীর পক্ষে সম্ভব না। সো এটা একটা অনেক বড় একটা বেনিফিট কিন্তু বলবো, যে আপনার বাই জেনারেশন এই ব্যবসায়ের যে বেনিফিটটা, এটা দিয়ে যাওয়া সম্ভব, তাই না? আর 6 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে নেটওয়ার্ক। অনেক বেশি মানুষের সাথে মেশার সুযোগ থাকে ব্যবসা করলে, এবং এটা আপনার নিজের প্রয়োজনে আপনাকে মিশতে হবে। একটা ব্যবসায়ের মেইন অ্যাসেট কিন্তু আমি বলবো যে নেটওয়ার্ক। তো এটা নিয়ে অনেক কথা, নেটওয়ার্ক ইজ নেট ওয়ার্থ। সো যেই লোকগুলো আসলে মানুষের সাথে মিশতে পছন্দ করে বা আড্ডাবাজ, তাদের আসলে ব্যবসায় আসা উচিত। হ্যাঁ, যেমন আমার আমার ব্যবসার সবচেয়ে মজার অংশই হচ্ছে এটা, যে আমি অনেক মাস বেশি মানুষের সাথে কিন্তু মেশার আমার সুযোগ হয়, কথাবার্তা বলার সুযোগ হয়, তাদের বিজনেস গুলো সম্বন্ধে জানতে পারি। হ্যাঁ। তো আবার আগে থেকে আমার একটা ভালো নেটওয়ার্ক ছিল, ওই নেটওয়ার্ক গুলাকে আমি এখন কাজে লাগাইতেছি। হ্যাঁ। তো এটা আমার কাছে খুব ভালো লাগে, যে মানুষের সাথে মেশার সুযোগ। বাট এটার আবার উল্টা পিঠ আছে, অনেকে ধরে একটু ইন্ট্রোভার্ট টাইপ, মানুষের সাথে মিশতে পছন্দ করে না, তাদের কি করতে হবে? তাদের আসলে ব্যবসায় আসা উচিত হবে না, তাদের চাকরিটা করাটা বেটার, তাই না? আমরা দুইটারই সুবিধা অসুবিধা আলোচনা করতেছি। আপনি এখন আমরা করতেছি যে ব্যবসার যে সুবিধা, বা ব্যবসার কাদের আসা উচিত এই জিনিসটা। সো যারা এরকম মানুষের সাথে মিশতে পছন্দ করে, আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে যে কোনো ব্যাচের গেট টুগেদার গুলো সাকিব, বা কোনো আয়োজন, সামাজিক আয়োজন, এগুলোতে কিন্তু অগ্রগামী থাকে কিন্তু ব্যবসায়ীরা, তাই না? দেখবেন ব্যবসায়ীরা, এখানে আমাদের এখানে অনেক অনুষ্ঠান হয়, বা অনেক অনুষ্ঠানের পরিকল্পনা, বা আমি পার্সোনালি ইনভলভ অনেক অর্গানাইজিং এ। কারণ কি, আমার জন্য একটা অনুষ্ঠান অর্গানাইজ করা খুব ইজি। আমার 20-22 জনের একটা টিম আছে, আমার একটা স্পেস আছে, আমি জাস্ট বলবো যে এদের এই করতে হবে, কিন্তু হয়ে যায়। কিন্তু একটা চাকরিজীবীর, সে কিন্তু এরকম একটা আয়োজন করতে পারবে না। হ্যাঁ। সো এই যে নেটওয়ার্ক গুলার সাথে নাড়াচাড়া করা, বা আমার একটা অফিস রুম আছে, এখানে যে কেউ আসতে পারে। আমি যখন চাকরি করতাম, আমার অফিসে
অনেকে আসতো কিন্তু এভাবে স্বাধীনভাবে এটা কথা বলতে পারতাম না, বার্তা দিতে পারতাম না। কিন্তু এখন কিন্তু যে কেউ যে কোনো সময় আমাদের এখানে আসতে পারতেছে, কথা বলতে পারতেছে, আমরা নেটওয়ার্কিং করতে পারতেছি। সো এটা অনেক বড় একটা বিষয় যে কারো যদি আসলে একটু মানুষের সাথে মিশতে পছন্দ করেন, আড্ডাবাজ হন, নেটওয়ার্ক ভালো থাকে, তাদের আসলে বিজনেসে যাওয়া উচিত। সাত যে পয়েন্টটা বলবো, ট্রাভেল করা, এটাও আসলে উল্টা কথাও আছে। কারণ অনেক মানুষ আছে ট্রাভেল করতে পছন্দ করে না, বাট ব্যবসায়ীদের কিন্তু ট্রাভেল একটা মাস্ট। কারণ প্রচুর ট্রাভেল করতে হয়, এদিক ওদিক যাইতে হয়, ব্যবসার প্রয়োজনে যাইতে হয়। সো এরকম অনেক মানুষ আছে না যে শুধু ট্রাভেল করে নিজের টাকা পয়সা খরচ করে। সো আপনি ব্যবসা করলে আপনার ব্যবসার টাকা দিয়ে আপনি ঘুরতে পারবেন, ব্যবসায়িক কাজ হবে, প্লাস আপনার ঘোরাঘুরিটাও কিন্তু হবে। আপনার যে খোরাকটা, আপনার যে নলেজ গ্যাদার করা, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা, খাবার এক্সপ্লোর করা, এই কাজগুলো কিন্তু আপনার হবে। এট দ্য সেম টাইম আপনার কিন্তু ব্যবসাটাও হচ্ছে, ঠিক আছে? সো অন দা আদার হ্যান্ড, যে ধরেন যারা একটু ঘরকুনো টাইপ ইন্ট্রোভার্ট, মানুষের সাথে মিশতে পছন্দ করে না, তাদের আসলে ব্যবসায় না আসাটাই উচিত হবে এবং তাদের চাকরিতে যাওয়াটা উচিত হবে। আর 8 নাম্বার যেটা পয়েন্ট, যে নিজের প্রয়োজন পূরণ করা, এটা খুব মজার একটা আহ, একটা পয়েন্ট, বা এটা খুব ভালো লাগার একটা জায়গা। দেখবেন অনেক এরকম স্কুল মানুষজন স্টাবলিশ করছে। কেন স্টাবলিশ করছে? যে তার বাচ্চাকে পড়াবে, এই জন্যে সে একটা আস্ত স্কুলই দিয়ে ফেলছে। আমার এক ফ্রেন্ড, ওর বাচ্চা পড়ায় ও নিজেই, আরো এমনি অন্যান্য বাচ্চা পড়ায়। তো ওর বাচ্চা যে ক্লাসে, ওই ক্লাসের আরো কিছু ছেলেপেলে নিয়ে আবাসিক একটা স্কুল দিয়ে ফেলছে। ওর বাচ্চারও পড়া হইলো, অন্যরাও আসলো, অন্যরা বেনিফিট পাইলো, প্লাস তার কিন্তু একটা ব্যবসা হইলো। হ্যাঁ, তো এইরকম অনেক। আরেকটা সেদিন ফেসবুকে একটা লেখা দেখলাম যে একজন বলতেছে যে প্রচন্ড গরম তখন, যে এই গরমে এসির বাতাস খেতে চান ফ্রিতে, তাহলে কিছু টাকা ইনভেস্ট করে একটা ইয়ে কিনুন, উবার কার কিনুন, ওইটা উবারে দিন, দিয়ে উবার চালান, তাহলে সারাদিন এই মানুষের টাকায় আপনি এসিতে চলতে পারবেন। হ্যাঁ, তো জিনিসটা ফানি হইলেও ব্যাপারটা কিন্তু এরকম, তাই না? এই যে ধরেন আমরা আজকে অফিসে বসে আছি একটা ভালো পরিবেশে, এটা কার টাকায়? মানুষের টাকায়, তাই না? আমাদের কাস্টমারদের টাকায়, একটা ভালো পরিবেশে। সো এটা আপনার নিজের অনেক প্রয়োজন। অনেক ব্যবসা কিন্তু মানুষ শুরু করে তার ব্যক্তিগত প্রয়োজন পূরণের জন্য, যে তার একটা এই জিনিসটা দরকার, আচ্ছা তাহলে ঠিক আছে, আরো কিছু মানুষকে আমি সার্ভিসটা দেই। তো এটা একটা বড় জায়গা। সো আপনার যদি ধরেন এই ধরনের কোনো দক্ষতা থাকে, আপনার টিচিং ভালো লাগে, আপনি একটা স্কুল দেন, বা আপনি ধরেন লেখালেখি ভালো লাগে, আপনি একটা লাইব্রেরি বা পাবলিকেশনের সাথে ইনভলভ হইতে পারেন। হুম। সো নিজের প্রয়োজন পূরণ করার একটা জায়গা হচ্ছে, আমরা অনেক সময় বলি না দিল কা শুনো। তো চাকরি যারা করে তারা কিন্তু এই দিল কা শুনোটাকে ইয়ে করতে পারবে না, এটাকে অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু একজন ব্যবসায়ীর পক্ষে কিন্তু সম্ভব, যে আমি আমার যে ভালো লাগার জায়গাটা, যে জিনিসটা আমার দরকার, এই জিনিসটা নিয়ে কিন্তু আমি কাজ করতে পারবো, বা আমার পেশাটা ডেভেলপ করতে পারবো। ঠিক আছে? সো এই গেল মোটামুটি ব্যবসার সুবিধা, এবং এট দ্য সেম টাইম আমরা চাকরিরও অসুবিধা আলোচনা করলাম। কিন্তু আমরা এরপরে চাকরির সুবিধা অসুবিধা পার্টে এটা খুব বেশি আলোচনা করবো না, কারণ ব্যবসার সুবিধা মানে কি, ওইটা হচ্ছে চাকরির অসুবিধা। আপনি ট্রাভেল করতে হয় ব্যবসায়, তার মানে চাকরির সুবিধা হলো চাকরিতে ট্রাভেল লাগে না, তাই না? তো এই ভাইস ভার্সা আমরা ইনশাল্লাহ এখন আলোচনা করবো ব্যবসার অসুবিধা সমূহ, তাই না? তো ব্যবসার কিন্তু বেশ কিছু অসুবিধা আছে, বা বলবো যে ব্যবসার কিছু লিমিটেশন আছে, যে এই জিনিসগুলো আসলে দরকার পড়ে ব্যবসা করতে গেলে, এই গুণগুলো লাগে, এরা আবার সবার নাই। এই জন্য আমরা দুই সাইডটাই তুলে ধরবো, যে আসলে কার জন্য কোনটা ফিট, এই জিনিসটা বুঝে আসার জন্য। সো প্রথম যে ব্যবসার অসুবিধা হচ্ছে, খুবই হাই রিস্কি একটা জিনিস ব্যবসাটা। তারপর সেকেন্ড যেটা হচ্ছে যে ডিসিশন ফ্যাটিক। আবার 3 নাম্বার হচ্ছে, আমরা এটা ডিটেল আলোচনা করব, 3 নাম্বার হচ্ছে যে নির্দিষ্ট অফিস টাইম না থাকা। এটা একটা কিন্তু অসুবিধা ব্যবসার, এটা সুবিধা এট দ্য সেম টাইম অসুবিধা, আমরা আলোচনা করবো কেন অসুবিধা। তারপরে 4, পরিবারে আপনি সময় কম দিতে পারবেন, পরিবারে অনেক টাইম ডিমান্ড করে, এটা আপনার ফুলফিল করা ডিফিকাল্ট বিজনেসের ক্ষেত্রে। তারপরে 5 নাম্বার হচ্ছে ট্রাভেল করা। বললাম না, ট্রাভেল করার সুবিধা এট দ্য সেম টাইম কিন্তু অসুবিধাও অনেকের জন্য। তারপর 6 নাম্বার হচ্ছে অর্থের সংকুলন করা, প্রচুর টাকা পয়সা লাগে, এইটার একটা ব্যবস্থা থাকতে হবে আপনার। 7 নাম্বার হচ্ছে অন্যের সমস্যা কাঁধে নেয়া বা ট্রাবল শুটার হওয়া। আর 8 নাম্বার হচ্ছে অনিশ্চয়তা। সো এই জিনিসগুলো আমরা একটু এখন চলেন ধাপে ধাপে আলোচনা করি। প্রথম হচ্ছে যে হাই রিস্কি ব্যবসার প্রফিটের সংজ্ঞাটা কি বলেন তো? রেভিনিউ মাইনাস
এক্স্যাক্টলি কাছাকাছি। এইটা আরেকটা সংজ্ঞা আমি পাইছি যে ব্যবসা প্রফিট ইজ ইকুয়াল টু ব্যবসা থেকে যা অর্জন করেন মাইনাস যে রিস্ক এবং অর্থ ইনভেস্ট করেন, সেইটাই হচ্ছে প্রফিট। আপনি ব্যবসা থেকে যেটা অর্জন করলেন মাইনাস যেই রিস্ক এবং যেই অর্থটা আপনি ব্যয় করলেন, ওইটা বাদ দিলে যেটা থাকে ওইটা হচ্ছে আপনার প্রফিট। সো প্রফিটের সংজ্ঞার সাথে ইটসেলফ রিস্ক কথাটা কিন্তু জড়িত। হ্যাঁ, সো আপনি ব্যবসা করবেন আর রিস্ক নেবেন না, রিস্ক থাকবে না, এরকম ব্যবসা আসলে পৃথিবীতে নাই। তো আপনাকে রিস্ক নিতে হবে। এখন সবাই তো আসলে রিস্ক টেকার না, কিছু লোক আছে রিস্ক অ্যাভার্সার, তো তাদের আসলে ব্যবসাতে আসা উচিত হবে না। ব্যবসার এটা অনেক বড় একটা অসুবিধা। সেকেন্ড হচ্ছে যে ডিসিশন ফেটিক। ডিসিশন ফেটিকটা কি? ডিসিশন নিতে নিতে ক্লান্তি, ডিসিশন ক্লান্তি। হ্যাঁ, এটা কিন্তু খুব ভ্যালিড একটা পয়েন্ট, কারণ প্রত্যেক দিন এত এত পরিমাণ ডিসিশন নিতে হয় আপনাকে বিইং এ ব্যবসায়ী। সো এটা আসলে কিন্তু ক্লান্তি আসে। আমি আমি এখন টায়ার্ড হয়ে যাই। এই রাতের বেলা ধরেন কোনো ডিসিশন আসলে আমি বলি ভাই আমি এখন আর পারতেছি না, কালকে এটা নিয়ে আলোচনা করব, কালকে এটা ডিসিশন দেবো। বা একটু আগেই তো একজন ফোন দিল না, আমি বললাম যে ভাই আমি আলোচনা করে তারপরে জানাচ্ছি। সো এইরকম ক্লান্তি চলে আসে। কারণ কি, এত ডিসিশন নিতে হয়। আপনি যখন একটা চাকরি করবেন, চাকরির সময় কিন্তু আপনার শুধুমাত্র আপনি আপনার ডিপার্টমেন্টের ওই যে অংশটা, ওই অংশের ডিসিশন কিন্তু আপনাকে নিতে হয়। তাও আপনার উপরে কিন্তু হায়ারার্কি থাকে, আপনার বস থাকে, তার উপরে বস থাকে, এটা কিন্তু থাকে। সো এইখানে কিন্তু আপনার ভুল ভ্রান্তি হইলেও আপনার এখানে একটা প্রোটেকশন আছে। তাহলে আপনি অ্যাকাউন্টসে কাজ করেন, অ্যাকাউন্টসে ধরেন ক্যাশ সেকশনে কাজ করেন, ক্যাশের একটা ছোট একটা অংশ হয়তো পেটি ক্যাশ আপনি দেখাশোনা করেন, তো আপনার ওই রিলেটেড ডিসিশন কিন্তু নিতে হয়। তাও এটা আপনার উপরে নিচে অনেক এমপ্লয়ি বা স্টাফ থাকে, তাদের সাথে একসাথে পরামর্শ করে নিতে হবে। বাট একজন ব্যবসায়ী কিন্তু সব ডিপার্টমেন্টের সমস্ত ডিসিশন কিন্তু তাকে নিতে হয়। সো দিনে প্রচুর পরিমাণ ডিসিশন নিতে হয়। এই ডিসিশন নিতে নিতে এক ধরনের কিন্তু ক্লান্তি আসে বা ফ্যাটিক আসে। সো আপনারা যারা একটু ধরেন ইন্ট্রোভার্ট বা এই ধরনের ডিসিশন নিতে চান না, বা লিডারশিপ কোয়ালিটি একটু মানে একটু অনুগত হওয়াটাই পছন্দ, তাদের জন্য আসলে ব্যবসাটাতে আসা উচিত হবে না, এবং তাদের জন্য চাকরিটা একটা গুড ফিট। সো এখন থার্ড যে পয়েন্টটা, যে নির্দিষ্ট অফিস টাইম না থাকা, এটা আমরা কিন্তু অনেক লম্বা আলোচনা করেছিলাম বিজনেসের সুবিধার সেকশনে, যে নির্দিষ্ট অফিস টাইম নাই ব্যবসার ক্ষেত্রে। সো এটা কিন্তু একটা নেগেটিভ দিক। কাদের জন্য নেগেটিভ দিক? যাদের আসলে সেলফ ডিসিপ্লিনে প্রবলেম আছে। আমি যদি আমার নিজেকে কন্ট্রোল না করতে পারি, তাহলে এই স্বাধীনতা কিন্তু আমার জন্য ব্যাকফায়ার করবে। ঠিক আছে? সো যাদের আসলে আমাদের সেলফ ডিসিপ্লিন ভালো, তাদেরই আসলে শুধু ব্যবসায় আসা উচিত। আদারওয়াইজ যদি আমাদের ডিসিপ্লিন ভালো না থাকে, তাহলে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে যাওয়া উচিত, তাই না? সো সেক্ষেত্রে আমাদের চাকরিতে আমাদের ঢোকা উচিত। আর ফোর্থ যে পয়েন্টটা, পরিবারের সময় কম দেওয়া, এটা সকল ব্যবসায়ীদের প্রতি তাদের পরিবারের একটা কমন অভিযোগ, যে আমরা বিজনেসে সময় বিজনেসে সময় দিতে যে পরিবারের সময় দিতে পারি না ঠিক মতো। এবং আরো যে চ্যালেঞ্জটা হয়, আমাদের কিন্তু কোনো উইকেন্ড বা বন্ধের দিন নাই ব্যবসা ক্ষেত্রে, অধিকাংশ ব্যবসায়ীর ক্ষেত্রে। যেমন আমার যে বিজনেসের ট্রেন্ড, আমার রেস্টুরেন্ট ব্যবসা, আমাদের বন্ধের দিনই সবচেয়ে বেশি ভিড় থাকে। তো বন্ধের দিনে ব্যস্ততা আরো সবচেয়ে বেশি থাকে, প্লাস অনেক মিটিং টিটিং বন্ধের দিনে করতে হয়। মানে চাকরিজীবী যারা চাকরি করে বন্ধের চাকরির দিন সময় দিতে পারে না। তো দেখা যায় আমাদের কথিত ওই বন্ধের দিনগুলোতেই কিন্তু আমাদের বেশি এঙ্গেজমেন্ট থাকে। সো এই যে চ্যালেঞ্জটা, এটা আমাদের পরিবারের একটা সবার অভিযোগ, যে আমরা আমাদের ছুটি ছাটা নাই, বন্ধ নাই। হয়তো আপনি অনেক বেশি সময় দিচ্ছেন, কিন্তু ওই যে নির্দিষ্ট একটা দিন চাকরি করলে আপনি পাইতেন, বা একটা দুইটা দিন পাইতেন, ওইটা কিন্তু আপনি দিতে পারতেছেন না পরিবারকে। সো এটা একটা কমন অভিযোগ। তাই যারা ধরেন একটু ফ্যামিলি সেন্ট্রিক, বা একটু পরিবারের সাথে সময় দিতে বেশি পছন্দ করেন, বা যাদের পরিবার একটু বেশি ডিমান্ডিং, এরকম থাকে না যে অনেক ফ্যামিলি অনেক বেশি সময় ডিমান্ড করে, বা হয়তো আপনার বাচ্চা অনেক বেশি দুষ্টু, বা অনেকের হইতে পারে যে বাচ্চা অসুস্থ, অনেক অটিস্টিক বাচ্চা থাকে, হয়তো অনেক বেশি সময় দিতে হয়। তো তাদের ক্ষেত্রে আসলে ব্যবসার চেয়ে চাকরিটা বেশি প্রেফারেবল হওয়া উচিত, যদি আপনি ব্যবসা ফ্যামিলি ফার্স্ট হয়। কারণ ব্যবসা করতে গেলে আসলেই ভাই সময় পাওয়া ডিফিকাল্ট, এবং ফ্যামিলিকে সময় দেওয়াটা এটা কিন্তু অনেক টাফ হয়ে যাবে। আর ফিফথ যে পয়েন্টটা, ট্রাভেল করা, এটা আমরা সুবিধার সেকশনে আলোচনা করেছিলাম, যে ট্রাভেল খুব মজার একটা কাজ, বাট অনেক লোকের কাছে কিন্তু এটা একটা বার্ডেন, তাই না? এই যে ফ্যামিলি ছেড়ে যাবে ঢাকার বাইরে, অনেকে আবার ভ্রমণ করতে পছন্দ করে না, বাসে উঠলে বমি করে,
হ্যাঁ, প্লেনে উঠলে ভয় করে। তো এই ইস্যুস গুলা থাকলে আসলে ট্রাভেলে যদি সমস্যা থাকে তাহলে বিজনেস তার জন্য না, তার আসলে চাকরিতে যাওয়া উচিত। এরপর হচ্ছে যে অর্থের সংকুলান করা, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। যদি আপনি ব্যবসা করতে যান, আপনার টাকার ব্যাকআপ থাকতে হবে অনেক। যদি টাকা পয়সার ব্যাকআপ না থাকে তাহলে আসলে এই গেমে আসাই উচিত না, বিজনেসের গেমে আসা উচিত না। টাকার একটা টেনশন সবসময় থাকে ব্যবসাতে। তো আপনি যদি ফিক্স স্যালারি, ফিক্স বেতন, ফিক্স ইনকাম নিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে আসলে আপনি চাকরিটাই আপনার জন্য ভালো হবে। আর 7 যে পয়েন্টটা, সেটা হচ্ছে অন্যের সমস্যা কাঁধে নেওয়া বা ট্রাবল শুটার হওয়া। আমাকে অনেক ব্যবসায়ী হিসাবে আমার ইভেন আমাদের টিমমেটরা কমপ্লেন করে, ভাই এই তো এটা তো অনেক প্যারা, ব্যবসা তো খুব প্যারার কাজ। আমি তাদের বলি যে ভাই, আমরা তো অন্যের একটা প্যারা কাঁধে নিচ্ছি জন্যই তো মানুষ আমাদেরকে পে করতেছে, তাই না? তো এই প্যারা তো আপনার থাকবেই। ব্যবসা করা মানে আপনাকে অন্যের ট্রাবলটা শুট করা, অন্যের প্যারাটা আপনার ঘাড়ে নেওয়া। এইটা নেওয়ার জন্য মানুষ আপনাকে পে করে। ঈদের দিন আমরা কসাই সার্ভিস দিই, তো ঈদের দিন একটা গরুর কাটতে যে প্যারা নিতে হয়, তাই না? কসাইয়ের পিছনে ছুটতে হয়, ঝামেলা, এটা সেটা। সে জায়গায় আমরা 30-32টা গরু কাটি, কি পরিমাণ পেইন নিতে হয়। তো আমি টিমকে উদ্বুদ্ধ করে এটা দিয়ে যে ভাই, এই ঝামেলা আছে জন্যই তো আমাদের ব্যবসা আছে, আমরা আমাদেরকে মানুষ পে করতেছে, সেটাকে ঝামেলা মনে করা যাবে না। ঝামেলা মনে করলে, যদি এটাকে ঝামেলা মনে করেন তাহলে আসলে ব্যবসা তার জন্য না। আপনারা যদি একটু ছিমছাম পরিপাটি লাইফ লিড করতে চান তাহলে আসলে ব্যবসাটা তার জন্য না। এই ঝামেলা নিতে হবে, অন্যের প্রবলেম নিতে হবে ঘাড়ে, ওইটাকে সমাধান করতে হবে। হ্যাঁ, সমাধানের টেন্ডেন্সি যদি না থাকে তাহলে আসলে ব্যবসা করা উচিত হবে না। এবং 8 নাম্বার শেষ যে পয়েন্টটা, সেটা হচ্ছে অনিশ্চয়তা। ব্যবসা, আপনি আজকে আমার রাতের বেলা আমরা এখানে রেস্টুরেন্টে রান্না করছি অনেকগুলা দুপুরে, তো রাতে আমার এই খাবারগুলো বিক্রি হবে কিনা আমি কিন্তু জানি না, বা কালকে আমার বিক্রি হবে কিনা, কালকে বৃষ্টি হবে কিনা, বৃষ্টিতে কাস্টমার আসবে কিনা আমি কিন্তু জানি না। তো অন্ধকারে কিন্তু আমাদের মোটামুটি পথ চলতে হয়। হ্যাঁ, এবং এটা বিশাল একটা অনিশ্চয়তার জায়গা। আপনি কেরিয়ারে সাকসেস পাবেন কিনা, আপনি চাকরিতে সাকসেস পাইতে পারেন, এটার ফর্মুলা আছে আপনি যদি কিছু রুলস ফলো করেন। কিন্তু ব্যবসায় সফল হইতে পারবেন কিনা এটা কিন্তু পৃথিবীর কেউ বলতে পারবে না। কোনো সায়েন্টিস্ট বলতে পারবে না, কোনো ইকোনমিস্ট বলতে পারবে না, কোনো ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট কিন্তু আপনাকে কোনো সূত্র দিতে পারবেন না যে এই কাজগুলা করলে আপনি ব্যবসায় সফল হবেন। এটা একটা অনিশ্চিত গেম, অনিশ্চয়তা থাকবে। এই অনিশ্চয়তাটা মাথায় নিয়েই আপনাকে আসলে সামনে আগাইতে হবে। যদি আপনি অনিশ্চয়তা পছন্দ করেন তাহলে ব্যবসা করেন, না করলে ব্যবসা করার কোনো দরকার নাই। সো এতক্ষণ আমরা আলোচনা করলাম ব্যবসার সুবিধা অসুবিধা। এখন আমরা চাকরির যে সুবিধা অসুবিধা এটা আলোচনা করব। অলরেডি আমরা বেশ কিছু কাভার করেছি, আমরা অল্প কিছু পয়েন্ট যেটা আসলে এইটার সাথে রিলেটেড, এই জিনিসটা আলোচনা করবো। সো শুরুতেই আমরা চাকরির সুবিধা যদি আমরা আসি, প্রথম যে সুবিধা একটা হচ্ছে নির্দিষ্ট অফিস আওয়ার, তারপর সেকেন্ড সুবিধা হচ্ছে লো রিস্ক, তারপর থার্ড যে সুবিধা এটা হচ্ছে রুটিন মাফিক একটা জীবন আপনি পাবেন, ফোর্থ হচ্ছে যে নির্দিষ্ট কেরিয়ার গ্রোথ, আপনার একটা প্যাটার্ন থাকবে কেরিয়ারে, ফিফথ হচ্ছে কোম্পানির আয় ব্যয় নিয়ে আপনার কিন্তু কোনো টেনশন থাকবে না। হ্যাঁ, তারপরে 6 নম্বর হচ্ছে অনিশ্চয়তা নেই। আর সেভেন্থ হচ্ছে খুব ইন্টারেস্টিং, সোশ্যাল স্ট্যাটাস থাকবে। একজন ব্যবসায়ী কিন্তু সোশ্যাল স্ট্যাটাস নাই বর্তমান প্রেক্ষাপটে বা আমাদের সময়ে, কিন্তু একজন চাকরিজীবী কিন্তু সোশ্যাল স্ট্যাটাস আছে। তো আসলে চলেন আমরা এখন একটু ডিপ ডাউন করি। যে প্রথম যেটা, যে নির্দিষ্ট অফিস আওয়ার, আগে বলছি যে যাদের ভাই আসলে সেলফ ডিসিপ্লিনের প্রবলেম আছে তাদের একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের ভেতর দিয়ে যাওয়া উচিত, একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাওয়া উচিত, যে আমাকে 10টা 6টা এর মধ্যে আপনাকে কাজ করতে হবে। এটাকে আপনি বাধ্য হয়েও এই সিস্টেমের মধ্যে দিয়ে যেতে বাধ্য হবেন, তাই না? হ্যাঁ, সো যারা এই প্রবলেমের মধ্যে দিয়ে আছে, যে স্বাধীনতা পাইলাম এটা ম্যাল প্র্যাকটিস করতেছি, তাদের আসলে চাকরিতে যাওয়া উচিত। এবং সেকেন্ড যেটা লো রিস্ক, এটাতে রিস্ক খুবই কম। আপনাকে তো আপনার ব্যবসার রিস্ক নিতে হচ্ছে না, আপনার অপারেশনের রিস্ক নিতে হচ্ছে না। তো যারা একটু নির্ভেজাল নির্ঝঞ্ঝাট লাইফ কাটাইতে চান, রিস্ক বিহীন একটা জীবন কাটাইতে চান, তো তাদের জন্য আসলে চাকরিটা বেটার। চাকরির এটা একটা বড় সুবিধা। থার্ড যে সুবিধা চাকরি, সেটা হচ্ছে রুটিন মাফিক জীবন। এগুলো রিলিভেন্ট সবগুলাই, যে আপনি ধরেন আপনি চাকরিতে কিন্তু অনেক টাইম পাওয়া যায়, স্পেয়ার টাইম পাওয়া যায়। খুবই ইন্টারেস্টিং মনে হলো যে অনেকে বলে না চাকরি খুব প্যারা, কিন্তু চাকরিতে কিন্তু ব্যবসার তুলনায় আপনি স্পেয়ার টাইম পাওয়ার সময়টা বেশি। কারণ আমি তো দুইটা প্রসেসের মধ্যে দিয়ে গেছি, আমি চাকরি করছি, এখন ব্যবসা করতেছি। তো চাকরি যখন আমি করতাম তখন আমার হাতে কিন্তু অনেক স্পেয়ার টাইম ছিল।
কারণ দেখা যেত যে আমার 2-3 ঘন্টা 4 ঘন্টা কাজ করলে বাকি সময়টা কিন্তু আমি ফ্রি থাকতাম। তো ওই সময় গল্প করা, অফিস কলিগদের সাথে আড্ডা দেওয়া বা এই কাজগুলো কিন্তু করা যেত। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমি প্রতিটা সেকেন্ড ম্যাটার করে আমার জন্য, বা আমি নিজের কাছে গিল্ট ফিল হয়। আমি একটু রেস্ট করলে বা আড্ডা দিলে মনে হয় আরে আমার এটা কি প্রোডাক্টিভ কাজে ইউজ হইলো কিনা, বা আমার সময়টা কি নষ্ট হচ্ছে কিনা, বা এটার আউটপুট আমি পাচ্ছি কিনা। তো এই জিনিসটা কিন্তু আপনার ব্যবসা একটা বড় অসুবিধা। তো চাকরির ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আপনি একটা রুটিন মাফিক জীবন পাবেন, 10টা 6টা অফিস যাবেন, করবেন, এরপরে আপনার আইসা রেস্ট করবেন, একটা ভালো সময় পাবেন, উইকেন্ড পাবেন, একটা রুটিন মাফিক লাইফ পাবেন আপনি চাকরিতে। ব্যবসা এটা সম্ভব না। নির্দিষ্ট কেরিয়ার গ্রোথ, একটু আগে বললাম না যে ভাই আমি কালকে আমার এখানে ব্যবসা কি সেল হবে কিনা বা আজকে রাতে সেল হবে কিনা আমি কিন্তু জানি না। কিন্তু আপনি একটা চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার একটা কেরিয়ার গ্রোথ সার্টেন। যারা সরকারি চাকরি করে তাদের তো আরো সার্টেন। আপনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়ে ঢুকলেন, এরপর আস্তে আস্তে ডিএস হবেন, এডিশনাল জয়েন্ট সেক্রেটারি হবেন, এডিশনাল সেক্রেটারি হবেন, তাই না? আর্মির ক্ষেত্রে সেম, পুলিশের ক্ষেত্রে সেম। কিন্তু আপনার কিন্তু ব্যবসায় জার্নিটা কি আপস এন্ড ডাউন, আপস এন্ড ডাউন। তো যারা একটু ধরেন রুটিন লাইফ, নির্দিষ্ট লাইফ, রিস্ক ফ্রি লাইফ চান, নির্দিষ্ট একটা কেরিয়ার গ্রোথ চান, তাদের আসলে বিজনেস না আসা উচিত, তাদের চাকরিটাতে আসতে হবে। আর প্রতিষ্ঠানের আয় ব্যয় নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। আপনি আপনি মাস শেষে আপনি স্যালারি পাচ্ছেন চাকরি করলে, আপনার কিন্তু প্রতিষ্ঠানে আয় হোক আর না হোক এরকম কিন্তু প্যারা নিতে হচ্ছে না, আপনার স্যালারিটা সিকিউর। তো এটা একটা অনেক বড় সুবিধা। আর ওই যে অনিশ্চয়তা বললাম, ব্যবসার কত ধরনের অনিশ্চয়তা হয়, এই যে বঙ্গবাজারে দোকানগুলো পুড়ে গেল, তাই না? ওরা সব ঈদের সময়, ওই সময় সব কাপড় চোপড় গুছায়া টাকা পয়সা নিয়ে লগ্নি করে বসে আছে, ঈদের মার্কেট করবে, এই সময় আগুন লেগে গেল। এই যে এরকম প্রতিটা পদে পদে অনিশ্চয়তা। আমরা ধরেন এই যে ঘুমাইতে যাই, আল্লাহ আল্লাহ করে ঘুমাইতে যাই, এই যে এতগুলো জিনিস, গরু ছাগল, ব্যাগের ব্যবসা, রেস্টুরেন্ট, তাই না? কত জায়গায় কত কিছু খালি আল্লাহ আল্লাহ করতে করতে ঘুম যায়। এই যে একটা আনসার্টেনিটি, এটা কিন্তু চাকরিতে নাই। আপনার চাকরির অফিস পুড়ে গেছে, আপনার কি? আপনি বেতন পাচ্ছেন মাস শেষ হলে। আর একটা সবচেয়ে যে মজার এখন পয়েন্টটা, সোশ্যাল স্ট্যাটাস। বাংলাদেশে একটা মিম, অনেকগুলো মিম আছে যে বিদেশি পাত্র যদি হয় তাহলে কি ছেলে কি করে, ছেলে বিদেশে থাকে। বিদেশে থাকাটাই হলো ছেলের একটা যোগ্যতা। এখন ও ওইখানে কি চাকরি করতেছে বা কি করতেছে এটা কিন্তু ম্যাক্সিমাম লোক বদার করে না। এখন ও কি ওসি, অনিয়ন কাটার, নাকি ডিসি, ড্রেন ক্লিনার, এগুলো কিন্তু ম্যাটার করে না। ছেলে কি বিদেশে থাকে, ওরে বাবা বিশাল কোয়ালিফাইড একজন পাত্র, তাই না? কিন্তু আপনি যখন চাকরি করতে যান, ব্যবসা করতে যান, আপনার কিন্তু কোনো সোশ্যাল অ্যাসুরেন্স নাই। মানুষ বলবে কি ছেলে কিছু করে না, চাকরি ব্যবসা করে একটু, তাই না? ব্যবসা করাটাতে এটা কিছু না। হ্যাঁ, আপনার ইভেন এমনও হয়েছে যে যে ব্যবসায়ী তার অফিসে যে চাকরি করে তার দ্রুত বিয়ে হয়ে যেতেছে, কিন্তু যে ব্যবসা করে তার বিয়ের খবর নাই, পাত্রী সব রিজেক্ট, যে ছেলে ব্যবসা করে। এই যে আমাদের সামনে শাহরিয়ার আছে, ওর বিয়ে হইতেছে না, ও ব্যবসা করে, হ্যাঁ, পাত্রী পাচ্ছে না। ও যদি একটা চাকরি করতো সারা সাত লাইন লেগে যেত। আমাদের নর্থ বেঙ্গলে একটা ট্রেন্ড আছে, পিওনের চাকরির জন্য 15 লাখ 20 লাখ টাকা ঘুষ দেয়। কেন ঘুষ দেয়? এটা একটা খুবই ইন্টারেস্টিং, এটা একটা ইন্ডাস্ট্রি পুরা। এই 15 লাখ টাকা দিয়ে যদি ঘুষ দিয়ে ও চাকরিটা পায়, সে তার তখন যৌতুক উঠে 20 লাখ টাকা। এবং মেয়ের বাপ চাকরিজীবী ছেলে, আরে ছেলে সরকারি অফিসের পিয়ন, অমুক অফিসের পিয়ন, হ্যাঁ, বেতন কত পাক, সে সরকারি চাকরি করে বা একটা চাকরি করে, তারে 20 লাখ টাকা যৌতুক দেয়, জমি বিক্রি করে, বুঝছেন? তো তাহলে কি ওর 5 লাখ টাকা লাভ হইলো, ওই ছেলের চাকরি পাইলো, বউ পাইলো, আবার 5 লাখ টাকা লাভও হইলো। এটা একটা ইন্ডাস্ট্রি। তো এই যে সোশ্যাল স্ট্যাটাস, এখন একজন পিয়নের বিয়ে হয়ে যেতেছে সাটাসাট, আপনি যখন চাকরিজীবী, আমি ভাগ্য ভালো যে আমার বিয়ে হয়ে গেছে আগেই, হ্যাঁ, চাকরি চাকরি দিয়ে বিয়ে করছি। এইটা আমি যখন চাকরি ছাড়লাম, আমার তখন বউ তখন বলতেছে যে এটা আসলে ঘরের কথা, তারপর রিলেট করার জন্য বলতেছি যে আমার বাপ তোমার চাকরি দেখা বিয়ে দিছে, তোমার এই ব্যবসা দেখা বিয়ে দিছে, বুঝছেন? তো এইরকম কিন্তু ফেস করতে হয়। যে এই যে সোশ্যাল স্ট্যাটাসের বিষয়টা বললাম, যে আসলে বাংলাদেশে এখনো আমরা খুবই দুঃখজনক একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যে বাংলাদেশে এই যে ব্যবসার যে সোশ্যাল স্ট্যাটাস, এটা এখনো ওয়েল এস্টাবলিশড না। আমরা এখনো স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি।
বাট এখন চেঞ্জ হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন মানুষজন ব্যবসা একটা ভালো স্ট্যাটাসের সিম্বল হচ্ছে। এটা হবে ইনশাল্লাহ আরো সামনে। সাকিবের মতো, রাকিবের মতো ছেলেরা, শাহরিয়ার মতো ছেলেরা যখন ব্যবসা আসবে, এই সিনারিওটা নিশ্চয়ই আরো চেঞ্জ হবে ইনশাল্লাহ। তো এই গেল মোটামুটি আমাদের চাকরির সুবিধা আর অসুবিধা। তো আমরা ইতিমধ্যেই কভার করছি চাকরির অসুবিধা। তারপরে একটু আমরা জাস্ট টাচ করে দিই। এক হচ্ছে পরাধীনতা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে হালাল হারামের বিষয়টা। সেকেন্ড হচ্ছে যে সময় বেঁচে দেওয়া। থার্ড হচ্ছে যে সৎ পথে অনেক বেশি টাকা কামানোর সুযোগ কম, এটা কিন্তু আমরা আলোচনা করছি চাকরি করে। ফোর্থ যেটা হালাল হারামের প্রশ্ন, প্রতিষ্ঠানের আয় হালাল কিনা, ঠিক আছে। ফিফথ হচ্ছে পরবর্তী প্রজন্মের জিরো থেকে কেরিয়ার শুরু, ওই যে লেগাসি বলছিলাম না ওইটা। আর 6 নাম্বার হচ্ছে ভালো বস না পাওয়া। আমরা একটু আলোচনা করি, একটু ডিপ ডাউন করি। পরাধীনতা, পরাধীনতা তো আমরা বুঝছি যে স্বাধীনতা, ব্যবসায় স্বাধীনতা আছে, চাকরিতে পরাধীনতা। আপনি আপনার সময়ের মালিক কিন্তু আপনি না, আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। সো এটা একটা বড় অসুবিধা চাকরির। সেকেন্ড যেটা হচ্ছে সময় বিক্রি করে দেওয়া, আপনি কিন্তু আপনার সময় বিক্রি করে দিচ্ছেন, হ্যাঁ, এবং আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ব্যক্তিগত কাজ টাজ এগুলো করতে পারবেন না, বা করাটা আপনার উচিত হবে না পারমিশন ব্যতি রেখে, কারণ আপনার সময় মালিক আপনি না। আর ব্যবসায় আপনার সময় মালিক কিন্তু আপনি নিজে। থার্ড যেটা হচ্ছে যে সৎ পথে অনেক বেশি টাকা কামানোর সুযোগ, এটা আমরা অলরেডি আলোচনা করছি, সো এটা আলোচনা করার দরকার নেই। আর ফোর্থ যেটা আমরা এখন আলোচনা করবো, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, হালাল হারামের প্রশ্ন, প্রতিষ্ঠানের আয় হালাল কিনা। এটা আসলে এমন কিছু লোক আছে এটা যাদের কাছে ম্যাটার করে না, কিন্তু যাদের কাছে ম্যাটার করে এই একটা মাত্র কারণ হইলেও সে ওই চাকরিটা করবে না, তাই না। যাদের কাছে এটা ম্যাটার করে আপনার প্রতিষ্ঠানের আয় হালাল হচ্ছে কিনা, এইটা পৃথিবীর বহুত লোক আছে যাদের কাছে ম্যাটার করে। সো এমন অনেকে আছে যাদের কাছে কিন্তু প্রতিষ্ঠানের হালাল হারামটাই হচ্ছে প্রাইমারি ইস্যু, তাই না, যে আমার প্রতিষ্ঠানের ইনকামটা হালাল হচ্ছে কিনা। কারণ প্রতিষ্ঠানের ইনকামের সাথে তো আমার ইনকাম জড়িত। আমার ধরেন শুধু যে ব্যাংক গুলা বা শুধু ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো আছে, বা অনেক কোম্পানি তো এখন হারামের সাথে জড়িত, বা ইভেন ধরেন হারাম কাজ করতে, এই যে আমরা ধরেন এখন গুম টুম নিয়ে অনেক কথা হচ্ছে না, যে যেই লোকগুলা চাকরি করছে তাদের সবার একটাই অজুহাত, কি অজুহাত, যে ভাই আমি তো হুকুমের গোলাম, আমাকে সিনিয়র বলছে, আমাকে ইয়া বলছে। আপনি একটা সিনিয়র বলছে, তার জন্য আপনি এইরকম একটা মানুষের লাইফ, আমার প্রমোশনের জন্য এখানে আসছে না, এই ইয়ারা দেখছেন না যে প্রমোশনের জন্য মানুষ খুন করে ফেলতেছে। কি ধরনের একটা ব্যাপার দেখেন, আপনি চাকরিতে কিন্তু আপনি ফ্রি না, আপনার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি ফ্রি না। আপনি একটা হারাম জিনিস দেখতেছেন। হারাম কি, একটা মানুষকে অন্যায়ভাবে খুন করা মানে কি, আপনার একটা মানব জাতিকে খুন করা। আসছে না যে একটা কেউ যদি কাউকে অনর্থক খুন করলো, তাহলে পুরো মানব জাতিকে যেন সে খুন করলো বা হত্যা করলো। আপনি এইরকম একটা কাজ করলেন কি জন্য, যে আপনার সিনিয়র বসে বা আপনি হুকুমের গোলাম। সবার কিন্তু একই অজুহাত, আমরা তো হুকুমের গোলাম বইলা অমানুষের মতো বিয়ে দিতেছে। হাসিনা কি আপনাকে বলছে যে এইভাবে ঝুলায় পিটান? এগুলো তো আপনি ইনভেন্ট করছেন, আপনি আবিষ্কার করছেন। এইভাবে মানুষের ওয়াটার বোর্ডিং করতে বলছে, ঘুম করতে বলছে, মানে একটা চিন্তা করা যায় না এই জিনিসগুলা। আপনি একটা পশু, তো পশুর সাথেও মানুষ, একটা বিড়াল আমলে এখানে আর সবাই বিড়ালের আদর করে, কুকুর বিড়ালের সাথে মানুষ এই ধরনের আচরণ করে না। কুকুর বিড়াল তো অনেক আমরা এখন আদর করি, এটা চিন্তারও বাইরে যে এই আচরণ গুলা হয়েছে। তো এইটার অজুহাত কি, ঢাল কি, আমি হুকুমের গোলাম। ইবনে তাইমিয়া একটা কথা বলছে, ভাই এখানে যদি কেউ দেখেন এই ধরনের যারা অন্যায়ের সাথে জড়িত কারো কাছে যদি যায়, ইবনে তাইমিয়াকে যখন জেলখানায় রাখছিল তখন তাকে, ও সরি, ইমাম ইবনে হাম্বলকে বলছিল, হ্যাঁ, ওনাকে যখন অন্যায়ভাবে জেলখানায় পুরে রাখা হয়, টর্চার করা হয়, তখন এই জেলখানার গারদ যে ছিল পাহারাদার, সে এসে জিজ্ঞেস করছিল যে হযরত, আমি তো এখানে হুকুমের গোলাম, আমি কি এই জুলুমের অংশ হব কিনা? বলছে আপনি তো সবচেয়ে বড় জালিম, অংশ হবেন কি, আপনি তো একজন জালিম। ঠিক আছে, তো এটা কান খাড়া করে শুনে রাখেন ভবিষ্যতে যারা আসবেন, যে ভাই এই চাকরির জন্য আমার চাকরির দরকার নেই রে ভাই, আল্লাহর দুনিয়া কি আমার রিজিকের অভাব আছে? তাই না, 9 ভাগ বলছে যে ব্যবসার মধ্যে, 1 ভাগ বলছে চাকরির মধ্যে। এরকম যদি অন্যায় করতে হয়, এরকম যদি হারামের সাথে কম্প্রোমাইজ করতে হয়, ওই চাকরির মধ্যে মুখে আমরা লাথি মারি, আর ওই স্ট্যাটাসের মুখে আমরা লাথি মারি, ওই সার বলার মুখে আমরা লাথি মারি, ওই সরকারি গাড়ির মুখে আমরা লাথি মারি। লাথি মেরে আমাদের আসলে
আমার এক ডিএস, আমার ইমিডিয়েট সিনিয়র ছিল, উনি মারা গেছেন, আল্লাহ তাকে আল্লাহ নসিব করুক। ওনার সাথে এক জায়গায় যাচ্ছে, উনি একদিন বলতেছেন যে ভাই হাসনাত, বলতেছে হাসনাত এটা কোনো চাকরি হইলো? এর চেয়ে যদি আমরা বাদাম বেচতে পারতাম কতই না ভালো থাকতাম। স্যার এরকম একটা বিসিএস ক্যাডার, এডমিন ক্যাডারের জন্য মানুষ পাগল এখন। উনি তো বলছেন, কয় কি বলো হাসনাত, এর চেয়ে কত ভালো এই যে লোকগুলা দেখো বাদাম বেচতেছে, কত ভালো থাকতাম। দেখেন যে আপনার হালাল হারামের প্রশ্নে আমাদের জিরো টলারেন্স, এবং যেই চাকরির জন্য আপনাকে খারাপ কাজ, অনৈতিক কাজের দ্বারস্থ হইতে হবে, এটা আসলে ঢাল হইতে পারে না ওই চাকরি। আপনি এটা দিয়ে পার পাবেন না যে আমি হুকুমের গোলাম ছিলাম, বাধ্য হয়ে করছি। আপনাকে বলছে বলছে না আল্লাহর দুনিয়ায় কি তোমার জায়গার অভাব আছে? তুমি ওই জায়গায় যাও, তুমি চাকরির ঢাল দিয়ে এরকম একটা অন্যায় কাজ করতেছো, মানুষের সাথে অন্যায় করতেছো, হারাম কাজ করতেছো, এইটা দিয়ে ভাই আপনি পার পাবেন না। সো যারা, অনেকের কাছে ম্যাটার করে না এগুলা, যাদের কাছে করে, যারা সচেতন তারা, বা যাদের এই বোধ বুদ্ধি আছে, আসলে তাদের আমাদের এটা ছেড়ে দিতে হয়। চাকরি যদি পান পাইলেন, নাইলে ভাই এসে বাদাম বিক্রি করেন, চা বিক্রি করেন, তাও বেটার থাকবেন, আপনি মানসিক ভাবে প্রশান্ত থাকবেন। একটা মানুষের অভিশাপ নিয়ে আপনি, এই লোকগুলো কি ভালো আছে? এই যে যারা ঘুম করছে, ঘুমায় না, একজন মদ খায়, ইয়ে খায়, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হয়, এই অভিশাপ নিয়ে আপনি সারা জীবন থাকবেন, চলবেন। কিন্তু এর চেয়ে বাদাম বিক্রি করে আপনি মানসিক প্রশান্তি পাবেন। আপনার যে ঘুম হবে এটা আপনি অচিন্তনীয়। আপনি ওই চাকরি করে, ওই কোটি টাকার চাকরি করে আপনি স্যার বলবে, ওই চাকরির চেয়ে আপনার হাজার গুণে ভালো হবে এই চাকরি। তো এটা অনেক বড় একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয় ব্যবসাকে চুজ করার পিছনে। যে আমি আমার পার্সোনালিও কিন্তু, আমি যে চাকরির সাথে ইনভলভ ছিলাম ওইখানে রেগুলেটরি বডিতে ছিলাম, বাট ডিল উইথ সন্দেহজনক থিংস। তো এটা আমার অনেক বড় একটা মোটিভেশন ছিল যে চাকরি ছাড়ার পিছনে, এবং এই ব্যবসার এই আগুন গরম পথে হাঁটার পিছনে, এটা একটা অনেক বড় মোটিভেশন। সো এরকম অনেকেই আছেন যে যাদের জন্য এইটা একমাত্র মোটিভেশন, যে ভাই আমার অন্য, আমি হয়তো স্বাধীন চেতনা বা আমি রুটিন মাফিক লাইফ লিড করতে পছন্দ করি, বাট আমার প্রতিষ্ঠান হচ্ছে আরাম কাজ করে। সো আমি আমার চাকরি ছেড়ে দিব, ঠিক আছে, আমি ব্যবসা করব। তো এই জায়গা, এটা অনেক বড় একটা ইস্যু, ব্যবসা পছন্দ করার জন্য এবং চাকরিকে অপছন্দ করার জন্য। আর ফিফথ যেটা, যে পরবর্তী প্রজন্মের জন্য জিরো থেকে কেরিয়ার শুরু করা, এটা আমরা আলোচনা করছি যে আপনি একজন অনেক বড় চাকরিজীবী হন, অনেক বড় কেরিয়ারে থাকবে, আপনি কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে আপনার সন্তানকে ওইভাবে হেল্প করতে পারবেন না যেভাবে একজন ব্যবসায়ী হেল্প করতে পারে তার সন্তানকে কেরিয়ার করার ক্ষেত্রে। আর 6 নম্বর, এটাও ইম্পর্টেন্ট, ধরেন সবকিছু ঠিক আছে, ভালো বস না পাওয়া। আমরা সব ঠিক আছে, দেখবেন যে বস ভালো না, এই জন্য কিন্তু অনেকে চাকরি ছেড়ে দেয়। স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এটা অনেক হয়, যে যদি লুচ্চা ক্যাটাগরির কেউ পড়ে বস, সেক্ষেত্রে দেখা যায় যে তার চাকরি করা ডিফিকাল্ট হয়। ইভেন আমারও একটা ট্রিগার ছিল, আমি চাকরি ছাড়তাম, বাট ওই সময় ছাড়ছি বিকজ একটা খাচ্চর আসছিল আমার ইমিডিয়েট, এমন লাইফ জ্বালাইছে, আমি বলছি না আমি তো ছাড়বোই, তাহলে এখনই ছাড়ি, এ থাকতে থাকতে ছেড়ে দিই। তো এইটা একটা কিন্তু বড় ট্রিগার থাকে অনেকের ক্ষেত্রে, যে আপনার ভালো বস না পাওয়া গেলে আসলে চাকরির লাইফটা হেল হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেকেই পছন্দ করে যে না আমি বিজনেস করবো। তো ডিম আগে না মুরগি আগে, এরকম চাকরি না ব্যবসা, এটারও কিন্তু ডিম আগে না মুরগি আগে, এটার যেমন কোনো অ্যান্সার নাই একদম, যে ডিমই আগে আসে বা মুরগি পরে আসে। তো এরকম ব্যবসায় ভালো নাকি চাকরি খারাপ, এটারও কিন্তু কোনো এক্সাক্ট ইয়া নাই, আপনার থিওরি নাই। এটাকে আপনাকে আসলে বিচার বিশ্লেষণ করতে হবে নিজেকেই। তো আমরা আজকের এই ক্লাসে বা এই আলোচনায় আমরা এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম, যে দুইটারই পজিটিভ নেগেটিভ দিক। এখন আপনাকে আসলে ডিসিশন নিতে হবে যে আপনি কোন জিনিসটা, কোন প্রফেশনটাকে বেছে নেবেন। আপনার যদি চাকরির যে গুণগুলা থাকে, লাগে, দরকার হয়, এটা যদি থাকে আপনি চাকরি করেন। আর ব্যবসার যে স্পেশাল কোয়ালিটি গুলো লাগে, এগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার ব্যবসাটাকে বেছে নেওয়াটা উত্তম হবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।